আমি যখন বাড়ি কিনবো আমার হাতে কি দুটো অপশনে আছে। আমি যখন এই ইন্টারেস্টটা নিচ্ছি তখন আসলে ফিক্সড রেটেও যেতে পারি, অ্যাডজাস্টেবলও যেতে পারি। 4 মাস আপনি তার সময় নষ্ট করছেন, এরপর নো রিজনে আপনি বলতেছেন বাড়িটা কিনবেন না। তার মানে পুরো ডিপোজিটের টাকাটা চলে যেতে পারে। বাই ডাউন ইন্টারেস্ট রেট অথবা ডিসকাউন্ট পয়েন্ট বলতে আমরা কি বুঝি? সেলার কন্ট্রাক্টটা সেন্ড করে বায়ারের কাছে, বায়ার যখন সাইন করে যে এই বাড়িটা নেওয়ার জন্য আমি এক্সিকিউটিভ কন্ট্রাক্টে যখন সাইন করে তখন এই টাকাটা ডিপোজিট করতে হয়। ক্রেতা বিক্রেতা তারা সবাই জিততে চান, কিন্তু যখনই রিয়েলটরের সঙ্গে তারা যোগাযোগ করেন, কথা বলেন, তখন এমন কিছু শব্দ আমরা শুনি যে শব্দগুলোর সঙ্গে হয়তো সচরাচর একজন ক্রেতার পরিচয় নেই, কিন্তু আপনারা এগুলো ভালো বুঝেন, ভালো বলেন। আমরা দর্শকদেরকে সেই শব্দগুলো জানাতে চাই। ফিক্সড রেট মর্গেজ এবং অ্যাডজাস্টেবল মর্গেজ রেট মর্গেজ, এই যে দুটো শব্দ, এগুলোর আসলে কোনটার মানে কি? থ্যাংক ইউ জুয়েল ভাই। ফিক্সড রেট মর্গেজ হলো যখন আমরা কোনো লোন নিয়ে থাকি, নর্মালি আমরা হোম লোনগুলো 30 ইয়ার্স লোন হয়ে থাকে। তো যেই লোনটার ইন্টারেস্ট রেট 30 ইয়ার্স ফিক্স থাকে, অর্থাৎ কোনো সময়ই এটা ভেরিয়েবল হয় না, একটা রেটই থাকে, এটাকে আমরা ফিক্সড রেট মর্গেজ বলি। আর অ্যাডজাস্টেবল রেট মর্গেজ হলো মার্কেট কন্ডিশনের উপর বেস করে সামটাইমস ইন্টারেস্ট রেট প্লাস মাইনাস হয়ে থাকে। সে এখন আপনার মার্কেট রেট 5.8, তখন আপনার হবে 5.8, কিন্তু কিছুদিন পর কোনো কারণে ফেডারেল রিজার্ভের নীতির কারণে ইন্টারেস্ট রেট কমে এসেছে, সে 4.5 হয়েছে, সঙ্গে সঙ্গে এটা 4.5 নেমে যাবে, অর্থাৎ আপনার ইন্টারেস্ট রেটটা নেমে যাচ্ছে। সো যেই রেটটা 30 ইয়ার্স ফিক্স না, সময় চেঞ্জেসের সঙ্গে সঙ্গে মার্কেট কন্ডিশনের উপর বেস করে ভেরিয়েবল হয়, তাকে আমরা অ্যাডজাস্টেবল রেট ইন্টারেস্ট মর্গেজ বলি। বাট নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে এইটা ফিক্সড রেট ইন্টারেস্ট রেটটাই হয়ে থাকে। ওকে, মানে আমি যখন বাড়ি কিনবো আমার হাতে কি দুটো অপশনে আছে। আমি যখন এই ইন্টারেস্টটা নিচ্ছি তখন আসলে ফিক্সড রেটেও যেতে পারি, অ্যাডজাস্টেবলও যেতে পারি, দুটো অপশনই কি থাকবে? ইয়েস, ইটস টোটালি ইউর চয়েস। ওকে, এবং কোনটাকে আসলে আপনারা সাজেস্ট করেন যে কোনটা হওয়া উচিত? আমরা আমাদের কমিউনিটিতে দেখছি এটা খুব পপুলার, এটা হলো ফিক্সড রেট মর্গেজটাকে খুব পপুলার। 30 বছরের জন্য 30 বছরের জন্য এটা ফিক্সড, এটাই নরমালি জেনারেলি বেশিরভাগ লোকে এটা নিয়ে থাকে। এটা নিয়ে থাকে। কিন্তু অ্যাডজাস্টেবল হলে লাভে থাকতেন না তিনি, অর্থাৎ কমে আসলে কম, তিনি হয়তো কম দিতে হতো, নাকি কেউ ঝুঁকি নিতে চান না যে বেশি হলে আবার বেশিতে কেন যাব? এখানে একটা ব্যাপার, অনেকে দেখেন অনেকের ইনকাম ফিক্স থাকে, সো যখন আপনার ইন্টারেস্ট রেট কমে যায় তখন সে হয়তো বেনিফিশিয়ারি হয়, যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে তার অ্যাফোর্ডেবিলিটির উপর অনেক সময় আঘাত আসতে পারে, তখন সে এই জন্য সেফ সাইডে থাকার জন্য ফিক্সড রেট যাচ্ছেন তারা। ওকে, ফাইন, একটা আমরা পরামর্শ পেলাম। বাই ডাউন ইন্টারেস্ট রেট অথবা ডিসকাউন্ট পয়েন্ট বলতে আমরা কি বুঝি? গ্রেট কোশ্চেন। সামটাইমস যখন ইন্টারেস্ট রেট হাই থাকে তখন বায়াররা চায় যে ইন্টারেস্ট রেটটাকে কিভাবে লোয়ার করা যায়, তখন তারা এই ইন্টারেস্ট রেটের পয়েন্ট কেনা বেচা করতে চান। নর্মালি আপনি যদি টোটাল লোনের 1% ডাউন পেমেন্ট দিয়ে দেন তাহলে আপনার 1 পয়েন্ট ইন্টারেস্ট কমে যাবে। এখন এখানে আমাদের ক্লিয়ার থাকতে হবে যে 1 পয়েন্ট ডাজ নট মিন যে 1%। ওকে, 1 পয়েন্ট মিনস 0.25%। 1.0.25%। ওকে, হ্যাঁ। সো এইভাবে আপনি 2.3 পয়েন্ট কিনতে পারেন, বাট কোনো কোনো ক্ষেত্রে লেন্ডারের উপর বেস করে আপনি 4 পয়েন্ট কিনতে পারেন। আচ্ছা, তার মানে এইটা হলো একজন ক্রেতা, তিনি এই ইন্টারেস্ট রেটটা কিনে নিচ্ছেন, বাই ডাউন করতেছেন, এবং উনি আপফ্রন্ট একটা প্রিপেমেন্ট দিচ্ছেন, অর্থাৎ আপনার লোন অ্যামাউন্ট যদি হয় $700,000, এটার 1% হবে $7,000, অর্থাৎ যখনই তিনি ওই ক্লোজিং ডেটে 1% অর্থাৎ $7,000 পে করতেছেন, তখন উনি 1 পয়েন্ট ইন্টারেস্ট ডাউনে কিনতে পারতেছেন ইন্টারেস্ট রেটটা। ওকে, এটা কার কাছ থেকে কেনা হয় সাধারণত? এটা যে ব্যাংক থেকে আপনি মর্গেজটা নিচ্ছেন, লেন্ডারের কাছ থেকে কিনছেন। ওকে, বাড়ি কেনার ক্ষেত্রে প্রেজাল এবং কন্টিনজেন্সি, এই শব্দগুলো আমরা শুনে থাকি, এগুলো আসলে কি? দেখেন, কন্টিনজেন্সি হলো বাড়ি কেনার কিছু কন্ডিশন বা শর্ত, যে আমার বাড়িটা টেক্স প্লেস করবে এই শর্তগুলো পূরণ হলে। এখন এই শর্তগুলো কি থাকে? বেশিরভাগ সময় আমরা দেখি যে একটা অ্যাপ্রাইজাল কন্টিনজেন্সি থাকে, হোম ইন্সপেকশন কন্টিনজেন্সি থাকে, মর্গেজ কন্টিনজেন্সি থাকে, এবং ক্লিয়ার টাইটেল কন্টিনজেন্সি থাকে। এটার অর্থ হলো কি, সে মনে করেন আমি ডাউন পেমেন্ট দিলাম 20%, এবং 80% আমাকে কে দিবে? ব্যাংক থেকে আমি
মর্গেজ নেব, নিচ্ছি। হ্যাঁ। এখন কোনো কারণে আমার কোনো পেপার ল্যাকিংস বা কোনো কারণে বা বৈশ্বিক কারণে ওই ব্যাংক বললো যে না, তোমাকে আমরা এই মুহূর্তে যে লেন্ডিং দেওয়ার কথা ছিল আমরা দিব না। আচ্ছা, এখন তাহলে আমার এই 20% কি হবে? এটা কি ফরফিট হয়ে যাবে? নো। ওই যখন কন্টিনজেন্সি থাকে যে হ্যাঁ, লোন না হলে তুমি আমার ডাউন পেমেন্টটা আমাকে ফেরত দিয়ে দিবে, এই অর্থাৎ এই কন্ডিশনগুলো ফুলফিল হলেই কেবলমাত্র আমি ক্লোজিং টেবিলে যেতে পারবো, সাবিটা হ্যান্ড ওভার করতে পারবো। ক্লিন টাইটেল কন্টিনজেন্সি হলো, সে মনে করেন টাইটেলের ভিতর বিভিন্ন ভায়োলেশন আছে, মালিকানায় প্রবলেম আছে, তখন ক্লিন টাইটেল দেওয়ার দায়িত্ব হলো সেলারের। সেলার যদি এটা না দিতে পারে তাহলে আমি কিন্তু কিনবো না। অর্থাৎ আমার এই কন্ট্রাক্টের যে কন্টিনজেন্সি, আমাদের সত্য এটা পূরণ হয়নি, আমি এটাতে যাব না। সো কোনো কন্টিনজেন্সি যদি ফুলফিল না হয়ে থাকে আমি কন্ট্রাক্ট থেকে বেরিয়ে আসতে পারি উইদাউট এনি কম্পেনসেট। সেটা তো সাধারণত আপনারা রিয়েল এস্টেট এজেন্ট যারা আছেন তারা একজন ক্রেতাকে শুরুতেই সতর্ক করে থাকেন এইসব বিষয়ে। 100%। এবং টাইম টু টাইম সতর্ক করলেও কিছু কিছু জিনিস আমাদেরও অজানা থেকে যায়। সে মনে করেন টাইটেলটা ক্লিয়ার কিনা, আমরা যতক্ষণ পর্যন্ত টাইটেল রান না করবো ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারি না। সেই জন্য আমরা একজন রিয়েল এস্টেটে কিন্তু একজন অ্যাটর্নিও নিয়োগ করি যিনি এই বিষয়ে অগাধ নলেজ রাখেন। সেক্ষেত্রে ক্লিন টাইটেল করে দেওয়ার দায়িত্ব কিন্তু সেলারের। আমার অ্যাটর্নি যখনই বলে যে টাইটেলটার ভিতরে প্রবলেম আছে তখন আমরা হোল্ড করি এবং টাইটেলটা ক্লিন হওয়ার আগ পর্যন্ত আমরা ক্লোজিং টেবিলে যাই না। কারণ এরপরে নানা ধরনের সমস্যার মধ্যে পড়তে হবে। আপনি টাকা দিয়ে বাড়ি কিনবেন কেন, সমস্যা কিনবেন সাথে একসঙ্গে। কিন্তু আমরা রিয়েল এস্টেটে আরো একটা শব্দ শুনি, স্ক্রো অ্যাকাউন্টের কথা আমরা শুনি। এটি আসলে ফাংশনটা কি? এটি স্ক্রো অ্যাকাউন্টটা হলো আসলে জেনারেলি এটা হলো একটা থার্ড পার্টি অ্যাকাউন্ট। এখন ভেরি স্পেসিফিক যদি আমরা বলি, এটা হলো লয়ার অ্যাকাউন্ট। সো রিয়েল এস্টেটে আমরা যে ডাউন পেমেন্টটা দিয়ে থাকি এটা কিন্তু আমরা সেলারের অ্যাকাউন্টে দিই না, আমরা দিয়ে থাকি স্ক্রো অ্যাকাউন্টে। এই স্ক্রো অ্যাকাউন্টের ফাংশনটা হলো রিয়েল এস্টেটের ট্রানজেকশন, ডিউরিং দ্য ট্রানজেকশন এই মানিটা হোল্ড করবে স্ক্রো অ্যাকাউন্ট অর্থাৎ লয়ার অ্যাকাউন্টে। এবং এই লয়ার অ্যাকাউন্ট ট্রানজেকশন চলাকালীন বায়ার এবং সেলার দুইজনেরই স্বার্থ সংরক্ষণ করবেন। ক্লোজিং টেবিলে যখন এভরিথিং অল কন্টিনজেন্সি ফুলফিল হয়ে গেছে, লোন ডিসবার্স বা রেডি সিটিসি হয়ে গেছে, আমরা ক্লোজিং টেবিলে যে এটার বেনিফিশিয়ারি ওই এসক্রো অ্যাকাউন্ট থেকে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। নরমালি বেনিফিশিয়ারি থাকে সেলার, যেহেতু বাড়িটা আমি ডাউন পেমেন্ট দিছি সেলারকে, তো তার অ্যাকাউন্টে চলে যাচ্ছে। তো এটার সাথে মানে এটা নিয়ে কি কোনো একজন ক্রেতাকে কোনো দুশ্চিন্তা করতে হয় নাকি এটি তো আসলে অটো একটি প্রসেস? আমার কাজ হলো একজন মর্গেজ এজেন্টের কাছে গিয়ে লোন চাওয়া, আমার কাজ হলো একজন রিয়েলটরের সাথে গিয়ে একটা এগ্রিমেন্টে আসা। কিন্তু এই স্ক্রো অ্যাকাউন্ট এবং অন্যান্য বিষয়গুলো, এই টার্মসগুলো যেগুলো নিয়ে আমরা কথা বলছি, এগুলো নিয়ে কি সেলারকে সতর্ক থাকতে হয়, সেলারকে এটি মাথায় রাখতে হয়, নাকি এটি আসলে রিয়েলটররাই দেখাশোনা করেন, আমরা শুধু টাকা দেয়া নেয়ার কাজটি করব? এটা রিয়েলটররা দেখাশোনা করেন, মূল ফাংশনটা রিয়েলটরাই এই পুরো প্রসেসটা ফ্যাসিলিটেট করে দেন। কিন্তু আমি যে এই যে ওনাকে যে অফার দিলাম, অফারের উপর বেস করে ডাউন পেমেন্ট দিলাম, কিছুদিন পর ওই বায়ার যদি মনে করে যে না আমি বাড়িটা কিনবো না, তখন ও হয়তো আরেক জায়গায় তার জব হয়ে গেছে, সে ওখানে মুভ করে যাবে। এখন এই টাইমে তার সময়টা কিল করে ফেলছেন, তখন যদি অন্যান্য কন্টিনজেন্সি সব ফুলফিল হয়ে যায় কিন্তু আপনি শুধুমাত্র আপনার সুবিধার কথা বিবেচনা করে বা কন্ট্রাক্টের কথা সুবিধা বিবেচনা না করে আমরা কন্ট্রাক্ট থেকে বেরিয়ে আসলে এই টাকাটা অনেক সময় সেলার ফরফিট করে ফেলে। যেহেতু সেলার এটার জন্য 4 মাস আপনি তার সময় নষ্ট করছেন, এরপর নো রিজনে আপনি বলতেছেন বাড়িটা কিনবেন না, তার মানে পুরো ডিপোজিটের টাকাটা চলে যেতে পারে। বাট সাবজেক্ট টু আপনি কত বড় অপরাধ করছেন বা কতটুকু কন্ট্রাক্টের ভায়োলেশন করেছেন, এটা বেইজ অন অনেক সময় পুরোটা যায়, অনেক সময় আংশিক যায়, বেইজ অন দ্য কন্ডিশন ইউ ফুলফিল অর নট ফুলফিল। এটা তো আসলে রিয়েলটরের সাথে এগ্রিমেন্ট করার পরপরই এটি হয় না, এটি হয় যখন আপনি টাকা লেনদেনের পর্যায়ে চলে গেছেন, ঠিক তখন। এটা যখনই আমরা অফার করি, অফার অ্যাকসেপ্টেড হওয়ার পরে যখন সেলার কন্ট্রাক্টটা সেন্ড করে বায়ারের কাছে, বায়ার যখন সাইন করে যে এই বাড়িটা নেওয়ার জন্য আমি এক্সিকিউটিভ কন্ট্রাক্টে যখন সাইন করে তখন এই টাকাটা ডিপোজিট করতে হয়। তার মানে অনেকগুলো বিষয় সতর্ক থাকতে হয় এবং নিঃসন্দেহে রিয়েলটররা যখন একজন নতুন ক্রেতা মার্কেটে প্রবেশ করেন তাকে এই বিষয়গুলো সতর্ক করে ডেফিনেটলি আমরা সব সময় আমাদের কাজই হলো আমার ক্লায়েন্টদেরকে অর্থাৎ আমাদের বায়ারদেরকে সেফ সাইডে রাখা। আমরা অনেকগুলো বিষয় হয়তো আপনার কাছ থেকে জেনে গিয়েছি এর মধ্যেই, কিন্তু এখন যে প্রশ্নটা আসে সেটি হলো যে একজন বায়ার তিনি কিভাবে নিশ্চিত হবেন যে যেই বাড়িটি আমি কিনছি, যে প্রপার্টিটি আমি কিনছি,
এটি সঠিক দামে আমি কিনছি, আমি এক্সাক্ট প্রাইসটাই পরিশোধ করছি, কেউ একজন আমাকে ভুল বুঝিয়ে ভুল তথ্য দিয়ে আমার কাছ থেকে বেশি টাকা নিয়ে যাচ্ছে না? ইটস এ ভেরি গ্রেট কোশ্চেন। দর্শক মন্ডলী, আপনারাও খুব মনোযোগ দিয়ে শুনবেন। বায়ার যখন কোনো একটা পার্টিকুলার এরিয়াতে বাড়িটি পছন্দ করেন, তখন আমরা যারা বায়ারের এজেন্ট হিসেবে কাজ করি, আমরা তখন ওই সাবজেক্ট প্রপার্টির পার্টিকুলার ওই এরিয়াতে 2, 4, 10 ব্লকের ভিতরে আমরা একটা কম্পারেটিভ মার্কেট অ্যানালাইসিস করি। ওকে, করে আমরা দেখি যে এই পার্টিকুলার এরিয়াতে রিসেন্ট সেলস এবং পেন্ডিং সেলস যে বাড়িগুলো আছে, এই বাড়িটা যদি সিঙ্গেল ফ্যামিলি হয় এবং 2টা 3 বেডরুম 2 বাথরুম লিভিং ডাইনিং কিচেন, সেম বাড়িগুলা ওই এরিয়াতে রিসেন্টলি কত টাকায় বিক্রি হয়েছে, এইরকম কম্পারেটিভ 8-10টা বাড়ির উপরে আমরা এটা কম্পারেটিভ মার্কেট অ্যানালাইসিস করি। আমাদের রিয়েল এস্টেটের ভাষায় আমরা এটাকে বলে থাকি যে সিএমএ। ওকে, এই সিএমএ এর উপর বেস করে এই সিএমএ থেকে একজন বায়ার সিএমএ কম্পারেটিভ মার্কেট অ্যানালাইসিস সিএমএ, এই সিএমএ থেকে বায়ার এটার যে ফেয়ার প্রাইস পরিশোধ করতেছে এখানে একটা ধারণা পেয়ে থাকেন। এই ধারণার উপর বেস করে প্লাস আমাদের সাথে কনসাল্ট করে উনি একটা অফার প্রেজেন্ট করেন। ওকে, তার মানে কত অফারটা করবেন সেটিও আসলে একজন রিয়েলটরের সঙ্গে পরামর্শ করে করতে হবে। এবং এক্স্যাক্টলি এর আগে কি কারো জানার সুযোগ আছে? অর্থাৎ আমি যে এলাকায় বাড়ি কিনবো, রিয়েলটরের সঙ্গে আমি যোগাযোগ করছি না, কিন্তু আমি তো আসলে এলাকা সিলেক্ট করার আগে রিয়েলটর ঠিক করবো না কোন এলাকায় কিনবো, ওই এলাকা বাড়ির বিষয়ে জানার জন্য আমার কি অনলাইন কিংবা অন্য কোথাও গিয়ে জানার সুযোগ আছে? এটার সুযোগ আছে, বাট অ্যাজ এ বায়ার হিসেবে ওদের অনেকগুলো টুলস থাকে না। অ্যাজ এ রিয়েলটার হিসেবে আমাদের অনেকগুলো টুলস আছে, যেহেতু আমরা লাইসেন্স রিয়েলটার ফ্রম দ্য নিউ ইয়র্ক স্টেট থেকে, এবং আমাদের যে মাল্টিপল লিস্টিং আছে ওখানে অনেকগুলো টুলস আছে যে কম্পারেটিভ মার্কেট অ্যানালাইসিস করার। এই টুলস গুলো বায়ারের থাকে না। বায়ার একটা জেনারেল ধারণা পেতে পারে, বাট অ্যাকুরেট অফার এবং সিএম এর জন্য উই আর এক্সপার্ট। রাইট রাইট। আমরা একটু একজন দর্শক আছেন টেলিফোনে, আপনার টেলিফোনটি নিতে চাই। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার নাম হলো মোহাম্মদ কবির, আমি নাসো লেভি টাউন থেকে বলতেছি, লং আইল্যান্ড। জি প্লিজ বলুন কবির ভাই। আমার প্রশ্ন হলো, আমার ক্লোজিং টেবিলে এক্সট্রা অ্যামাউন্টে সেলার $20,000 ডিপোজিট রাখছিল এক্সট্রা অ্যামাউন্ট অ্যাকাউন্টে, বিকজ অফ যখন বাড়ি ক্লোজিং হয় তখন বাড়িওয়ালা টেইলার বাড়িতে ছিল, সেজন্য উনি $20,000 একটা অ্যাকাউন্টে ডিপোজিট রাখছে। বিকজ অফ আমাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে, উনি যতদিন থাকবে 3,500 মান্থলি আমাকে রেন্ট পে করবে। আফটার ক্লোজিং এর পরে উনি মোর দেন 1 মান্থ ছিল, সো অল টুগেদার রেন্ট হয়েছিল 6,000 সামথিং, কিন্তু এক্সট্রা অ্যামাউন্টে $20,000 সেজন্য উনি রেখে গেছে। কিন্তু বাই দিস টাইম হলো কি লয়ার মারা গেছে, এক্সট্রা অ্যাকাউন্টে যে সেলারের লয়ার ছিল উনি মারা গেছে। মারা যাওয়াতে তখন আমি কন্ট্যাক্ট করছি, আমি আর ওই টাকাটা পাই নাই কখনো। এমন এক্সট্রা অ্যামাউন্টটা যে রিয়েলটর ছিল ওর সাথে ইনভলভ, সে তার অফিস ক্লোজ করে দিচ্ছে, এটা প্যান্ডামিকের সময়। এরপরে আমি আমার লয়ারের সাথে অনেক কন্ট্যাক্ট করছি, কিন্তু আজ পর্যন্ত আর ওই এক্সট্রা অ্যামাউন্টের কোনো হাদিসও পেলাম না, ওই টাকাটাও আর আমার নাগালের বাইরে চলে গেছে। এখন সেটা পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, এটি আপনার প্রশ্ন, রাইট? হ্যাঁ জি, একেবারে আইনগত একটা বিষয়। আরেকটা প্রশ্ন হলো, জি, এটা এক্সট্রা অ্যামাউন্টটা কিভাবে এরা হ্যান্ডেল করলো বা কিভাবে এটা কনস্পিরেসি হলো, আমি এটা কোনো রহস্য উদ্ঘাটন করতে পারলাম না, অনেক দৌড়াদৌড়ি করে। আমরা হয়তো ধারণা করতে পারি পুরো আইনগত একটি প্রশ্ন, আপনি যদি মনে করেন যে আপনার কোনো ধারণা আছে বিষয়ে উত্তর দিতে পারেন। এটা একটা আইনগত কোশ্চেন, বাট যেহেতু আপনার এখানে কন্টিনজেন্সি ছিল যে স্কো অ্যাকাউন্টে 20,000 রাখলো, এটার মালিক আপনি না, ওনার কন্টিনজেন্সি ছিল যে উনি মান্থলি 3,500 করে আপনাকে পে করবে। সুতরাং উনি 1 মাস, আপনি বলেছেন যে উনি 2 মাস ছিল, তাহলে 1 মাসের মতো ছিলেন, তাহলে আপনি ওই টাকাটার দাবিদার হলেন 3,000 সামথিং। সো এই টাকাটা আপনার রাইটস পাওয়ার, আপনি ওই লয়ার অফিসে ওদের সেকেন্ড ম্যান থার্ড ম্যান থাকে, যদি কারোর সাথে যোগাযোগ করতে পারেন
করলে আপনি এই ওই এসক্রো অ্যাকাউন্ট থেকে এই পরিমাণ টাকা আপনার অর্থ তারা আপনাকে কোনোভাবে যে কোনোভাবে চেক অথবা ক্যাশে দিয়ে দিবে। সম্ভব নর্মালি ওরা চেকের মাধ্যমে দিয়ে থাকে, তবে এটা আইনের বিষয়। আমি এটা ডিটেল না বলে আপনি যদি কখনো আমার চেম্বারে আসেন আমি ডিটেল আপনাকে বলে দিব। জি, Thank you. এবং সবচেয়ে বড় কথা এটি মাথায় রেখে আসতে হবে যে পুরো $20,000 আপনি পাচ্ছেন না স্কোর অ্যাকাউন্টে। আপনার যে পাওনা অর্থাৎ এক মাসের যে বাড়িওয়ালা হিসেবে আপনি ভাড়া $3,500 সেটি আপনি পেতে পারেন। সেক্ষেত্রে আমাদের রিয়েলটর আপনাকে সহযোগিতা করতে পারেন। আমি মির্জা মোহাম্মদ হোসেন ভাই আপনার কাছে যেটি জানতে চাই যে কম্পিটিটিভ মার্কেট অফারে আপনি করে ফেলার পরে মার্কেটে যখন আপনি অফার অ্যাকসেপ্ট হয়ে গেছে তারপর কি বাড়ির দাম কমানোর জন্য সেলাররা কোনো কৌশল আছে কিনা যেটির মাধ্যমে তারা বাড়ির দাম কমাতে পারেন বায়ারদের জন্য, যেটা হয়তো খানিকটা স্বস্তি হতে পারে? Great question, Jewel bhai, and also this is a very secret question. Okay. So বাড়ির অফারের পরেও আপনি যখন ইন্সপেকশন করবেন, ইন্সপেকশনের সময় যদি আপনার ফাউন্ডেশনে কোনো ধরনের ক্র্যাক থাকে, আপনার রুফে কোনো ধরনের লিকিং থাকে, এবং আপনি ধরেন ইলেকট্রিক্যাল সিস্টেমটা অনেক পুরনো, অবসুলেট হয়ে গেছে, এবং আপনার হিটিং এবং কুলিং সিস্টেমটা অনেক পুরনো, সেক্ষেত্রে আপনি রিপেয়ারের জন্য এবং রিপ্লেসমেন্ট করার জন্য অথবা প্রাইস রিডাকশনের একটা সুযোগ থাকে। সেক্ষেত্রে সেলারও এখানে খুব স্মার্ট একটা বিহেভ করে থাকেন। এখানে যদি আপনার পরে দেখবেন কম্পিটিটিভ অনেক অফার থাকে, বায়ার যদি খুব বেশি কম্পিটিটিভ হয় সে রাজি হবে না। যদি বায়ারদের মধ্যে কম্পিটিশন কম থাকে সে রাজি হয়, এইখানে নেগোশিয়েট করে ওই রিপেয়ারমেন্টের জন্য যে টাকাটা ওই টাকাটা আপনি কন্ট্রাক্ট প্রাইস থেকে রিডিউস করার সুযোগ থাকে। প্লাস আপনার যখন আপনি যদি মর্গেজে এটা কিনে থাকেন তখন মর্গেজ কোম্পানি থেকে একটা অ্যাপ্রাইজাল হয়। এখন অ্যাপ্রাইজাল করার সময় যদি আপনার অফার ভ্যালু মার্কেট ভ্যালু থেকে কম হয়ে থাকে, অর্থাৎ অ্যাপ্রাইজালে কম আসছে, আপনি অফার করছেন $7 লাখ, ওকে, এখন ইন্ডিপেন্ডেন্ট যে ভ্যালুয়ার অ্যাপ্রাইজার এসে দেখছে যে এটা 6,50,000 এটার মার্কেট ভ্যালু আছে, সেক্ষেত্রে যে গ্যাপটা যে 50,000 এই টাকাটা নিয়েও আপনি কিন্তু বার্গেনিং এ যেতে পারেন। তো আমি অনেক সময় দেখেছি এটা সেলার দিয়ে দেয় মোস্ট, আবার একদম না দিতে চাইলেও অ্যাটলিস্ট 50% টাকা। মানে আইনি কোনো বিষয় নেই, সেলার দিতে বাধ্য নয়। আপনি যদি সেলারকে ম্যানেজ করতে পারেন, তোমার বাড়ির তো এই বিষয়ে আমি কেনার পর আমাকে রিপেয়ার করতে হবে, কিংবা এটা তো অ্যাকচুয়াল রেটটা এখন দেখা যাচ্ছে মার্কেটে একটু কম, আমি হয়তো $7,000 দিয়ে $7 লাখ দিয়ে দিয়েছি, কিন্তু এটি তো আসলে $6.5 লাখ, তখন গিয়ে রিকোয়েস্ট করে তাকে ম্যানেজ করে কিছুটা কমানোর সুযোগ আছে। রাইট, এটা আইনি কোনো বিষয় নেই, এটা সেলার এবং বায়ারের মধ্যে নেগোসিয়েশনের একটা বিষয়। এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে আপনি যখন অফারটা দিচ্ছেন, অফার দেওয়ার আগে ইন্সপেকশন করার কোনো সুযোগ আপনার নেই। অর্থাৎ আপনি অফার দিচ্ছেন ঠিকই, কিন্তু আপনি ঠিক জানেন না যে ইন্সপেকশনের তো অনেক গুরুত্ব আমরা জানি, ইন্সপেক্ট করার পর অনেক সমস্যা ধরা পড়তে পারে। তার মানে আগে কি ইন্সপেক্ট করার কোনো সুযোগ নেই? এটা আগে নর্মালি জেনারেলি সুযোগ নাই, কিন্তু আমরা যখন বাড়িটা ধরেন দেখতে যাই তখন আমাদের কিছু এক্সপার্টিয়েট আছে, আমরা বলে দিতে পারি যে এই বাড়িটার এই জিনিসগুলোতে প্রবলেম আছে, আপনি অফারটা এইভাবে করেন। ওই যে আমরা যখন সিএমএটা করি আমরা আমাদের বায়ারদেরকে 100% গাইডেন্স এবং এই জিনিসগুলো আগে দিয়ে থাকি। এরপরও দেখেন খালি চোখে আমাদের অনেকগুলো টুলস থাকে না, ইন্সপেক্টরের কাছে অনেকগুলো টুলস থাকে, তারা ভেতরগতভাবে ওই মেশিন দিয়ে চেক করে দেখতে পারে। তারপরে তখনও আমরা বলি যে হ্যাঁ ইন্সপেকশনের পরে আমরা আবার এটা নিয়ে কথা বলবো, আরেকজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি পার্টনার বলছিলাম। আমি একটু জানতে চাচ্ছিলাম, আমি আসলে গত বছর বাড়ি কিনেছি, তো আমি বাড়ি কিনেছি 6.1 ইন্টারেস্ট রেটে আর কি। তো আমি যখন কিনেছি তখন আমাকে ওরা বলেছে যে ইন্টারেস্ট রেটটা কমবে, আমরা রিফাইন্যান্সিং করতে পারবো, তো আমরা কিনে ফেলেছি অলরেডি। ইন দি মিন টাইম আমরা যাদের কাছ থেকে মর্টগেজটা নিয়েছি আমার ব্যাংকও চেঞ্জ হয়ে গেছে অলরেডি। তো এখন আমি একটু জানতে চাচ্ছি যে রিফাইন্যান্সিং করতে হলে আসলে মানে কিভাবে করবো আমরা, কিংবা আমরা কি বেনিফিটেড হবো কিনা, কিভাবে মানে টোটাল জিনিসটা আসতে যাবে। আপনি কি ফিক্সড রেট মর্টগেজ নিয়েছিলেন নাকি অ্যাডজাস্টেবল রেট মর্টগেজ নিয়েছিলেন সেটা জানেন? ফিক্সড রেট নিয়েছিলেন। ওকে, আমরা পেয়েছি আপনার প্রশ্নটি। থ্যাংক ইউ আপু। আমরা নরমালি রিফাইন্যান্স করতে বলি তখনই আপনি ইন্টারেস্ট রেট যদি আপনার 6.1 হয়ে থাকে, এখন মার্কেট রেট যদি কমে যায় অর্থাৎ এখন 5.5, সেক্ষেত্রে আপনি যদি রিফাইন্যান্স করেন সেক্ষেত্রে আপনার বেনিফিশিয়ারি হওয়ার সুযোগ আছে। বাট আপনি যদি আপনার ইন্টারেস্ট রেট 6.1 এখন যদি মার্কেট রেট যদি তার থেকে বেশি হয় অর্থাৎ 6.5 হয় বা 6.7 হয়, সেক্ষেত্রে আমরা বলি যে আপনি একটু ওয়েট করেন,
এখনই রিফাইন্যান্স করার দরকার নেই। সেক্ষেত্রে আরো কিছু টেকনিক আছে যেটা আপনারা আমাদের চেম্বারে আসলে আমরা আরো ডিটেল আলোচনা করতে পারবো। এখানে স্বল্প সময়ে এটা দেওয়া অনেক সময় পসিবল হয় না আমাদের জন্য। থ্যাংক ইউ আপু। জি, অনেক ধন্যবাদ। দর্শক নিঃসন্দেহে আপনার প্রশ্নটির উত্তর পেয়েছেন। আমরা এরপর যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই সেটি হলো যে কোনো প্রপার্টি কেনার সময় আপনি কোনটা আসলে বেস্ট হবে? আপনি কি ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনবেন আর নাকি পার্সোনালি ফার্স্ট টাইম হোম বায়াররা তো নিজেরা কিনছেন, কিন্তু এর পাশাপাশি যে বিষয়টি আসলে মূলত আপনার কাছে জানতে চাই সেটি হলো ইনভেস্টমেন্ট করার জন্য আপনি কি সিঙ্গেল ফ্যামিলি হাউস কিনবেন নাকি মাল্টি ফ্যামিলি হাউস কিনবেন? হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন জুয়েল ভাই, থ্যাংক ইউ। দেখেন, সিঙ্গেল ফ্যামিলি মেনটেন করা ইজি, সেল করাও ইজি। সো যারা ফার্স্ট টাইম ইনভেস্টর তাদের জন্য সিঙ্গেল ফ্যামিলি আমরা মনে করি যে বেস্ট। ওকে, বাট মাল্টি ফ্যামিলি থেকে দেখেন আপনি একটা স্টেডি ইনকাম পাবেন। লাইক এখানে যদি 4টা ইউনিট থাকে, সো 4টা ইউনিট থেকে আপনি একটা ইনকাম পাবেন। একই সঙ্গে আরো আমাদের যে বাংলাদেশি কমিউনিটির মধ্যে আমরা দেখেছি যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ওরা 2 থেকে 4 ফ্যামিলি খুব ফেভারেবল, খুব পপুলার, অনেকগুলো ভাড়া পাওয়া যায়, অনেকগুলো ভাড়া পাওয়া যায়। আরো সুবিধা হয় এইখানে আপনার একটা ইউনিটে আপনি থাকলেন আর বাকি ইউনিট থেকে আপনি রেন্ট সংগ্রহ করে আপনি আপনার মর্গেজ পরিশোধ করলেন, প্লাস কিছু এক্সপেন্ডিচার থাকে যে ওগুলা রিকভারি করলেন, কিছু টাকা আপনার পকেটেও রাখতে পারলেন। সো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে মাল্টিপল বা 4 ফ্যামিলি গুলা উত্তম হতে পারে, আমাদের কমিউনিটির জন্য অনেক বেশি উত্তম হতে পারে, কাজে আসবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।